তো আজকে আমরা শুরু করব হচ্ছে হায়ার ম্যাথের হচ্ছে 3 নম্বর অনুশীলনী অর্থাৎ উপপাদ্য দিয়ে শুরু করব, যেটা হচ্ছে পোলাপানদের সবচেয়ে বেশি ভয় থাকে। সো আমি ট্রাই করব আমার যথাসাধ্য দিয়ে হচ্ছে আমি এদের ভয় কাটানো। সো এর আগে বেসিক যেসব জিনিসগুলো তোমার একটু জানা দরকার, সেটা হচ্ছে প্রথমে আসা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্য অলরেডি হচ্ছে যে 10 এর স্টুডেন্ট যারা আছে তারা পিথাগোরাসের উপপাদ্যের অনেক ম্যাথ ট্যাথ করছে, অনেক কিছু জানো। তো আমি একবারে বেসিক থেকে শুরু করি যাতে হচ্ছে 9 এর স্টুডেন্টের জন্য হচ্ছে এই জিনিসগুলো একটু কাজে লাগে। তো পিথাগোরাসের উপপাদ্যের মধ্যে বলা আছে কি, বলা আছে যে যদি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আচ্ছা, তো এখানে হচ্ছে অনেক কিছু লেখা, অনেক বাংলা টাংলা লেখা, যেগুলো দেখলে সবাই সবসময় হচ্ছে অনেক বেশি ভয় পায়। তো এখন আমি চাইতেছি হচ্ছে যে তোমরা যাতে হচ্ছে ভয়টা দূর করো, আমরা একবারে হচ্ছে যে সব চিত্র এঁকে এঁকে বুঝবো। সমকোণী ত্রিভুজ কাকে বলে আগে সেটার মধ্যে আসি। তো সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে সমকোণ থাকে, অর্থাৎ 90 ডিগ্রি থাকে, সেটাকে সমকোণ বলে। তো তুমি সমকোণ কিভাবে আঁকবা? সিম্পল, কম্পাস দিয়ে যদি আঁকো তাহলে এখানে হচ্ছে একটা 90 ডিগ্রি আঁকবা, বা তুমি এখানে চাঁদা ধরবে, চাঁদা ধরার পরে এখান থেকে একটা লম্ব টানবে। সো লম্ব টানার পরে এই যে এখানের যে কোণটা আছে এইভাবে দেওয়া থাকবে, সো এটাকে আমরা 90 ডিগ্রি বলি মেইনলি। তো এরপর হচ্ছে এখান থেকে এই বাহুটাকে যদি তুমি হচ্ছে অ্যাড করে দাও, তাহলে আমার এইটা হবে হচ্ছে কি, এটা হচ্ছে আমার লম্ব, এইটা হচ্ছে আমার অতিভুজ, আর এইটা হচ্ছে আমার ভূমি। বাট এইটা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এটা ভুল। কারণ কি? কারণ হচ্ছে আমরা শুধু একটা ত্রিভুজের মধ্যে, একটা সমকোণী ত্রিভুজের মধ্যে 90 ডিগ্রি কোণটা সেটা আমরা জানবো, আর হচ্ছে যে অতিভুজ কোণটা সেটা আমরা জানবো। কিন্তু অতিভুজের পরে লম্ব কোণটা হবে আর ভূমি কোণটা হবে, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে হচ্ছে ওই ত্রিভুজের মধ্যে তুমি অপর যে দুইটা সূক্ষ্ম কোণ আছে ওই কোণগুলোর অবস্থানের উপর। ব্যাপারটা একটু জটিল যদি মনে হয় তাহলে দেখো কি হচ্ছে। মেইনলি হচ্ছে আমরা এখন আপাতত এগুলো মুছে ফেলি। আমরা লম্বটাকে মুছে ফেললাম, আমরা শুধু জানবো এইটা যে 90 ডিগ্রির বিপরীতে যে কোণটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ। এবার আমি যদি তোমাকে বলি যে এ বি সি একটা আমি ত্রিভুজ নিলাম, ত্রিভুজ নেওয়ার পর এই কোণটা কি হবে? এটা হচ্ছে একটা থিটা কোণ। তাহলে এই কোণের ঠিক বিপরীতে যে বাহুটা থাকবে সেই বাহুটা হবে হচ্ছে লম্ব। দ্যাট মিনস আমি যদি এই কোণের এখান থেকে যদি বিপরীত দিকে তাকাই তাহলে এর বিপরীতে হচ্ছে কোণটাকে ডিরেকশন দিতেছে, ডিরেকশনের মধ্যে আমরা এটা পাচ্ছি, তার মানে এইটা হবে তখন আমার হচ্ছে লম্ব এবং এটা হবে আমার তখন হচ্ছে ভূমি। তখন ঠিক আছে। বাট আমি যদি একটা ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজের মধ্যে, অর্থাৎ এটা যদি হচ্ছে 90 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে আমার অতিভুজ, কিন্তু আমি যদি কোণ এইখানে না ধরে আমি যদি এইখানটাতে কোণ ধরি, আমি যে অপর যে সূক্ষ্ম কোণটা আছে সেই সূক্ষ্ম কোণটাকে আমি ধরলাম, এখন এইখানে এটাকে তো থিটা ধরলাম, ধরো এটা আমি আলফা ধরলাম। অন্য কিছু দিয়ে তুমি সালেগা মালেগা দিয়েও দিতে পারো, কোনো সমস্যা নাই। বাট মানে এসব অ্যালফাবেটিক্যালি দিয়ে এসব গ্রিক যে বর্ণগুলো আছে সেগুলো দিয়ে মেইনলি ইউজ করা হয়। সো আলফা, থিটা এগুলো। তো এই কোণটার ঠিক বিপরীত দিকে হচ্ছে যে বাহুটা আছে, এখন এই কোণের ঠিক বিপরীতে তাকালে যে বাহুটা পাবো সেটা এখন এটা হবে হচ্ছে লম্ব হবে এইটা, আর ভূমি হবে এইটা, ভূমি হবে এইটা। তো মেইনলি হচ্ছে যে এখন পিথাগোরাসের সূত্রে আমরা এখনো যাইনি, আমরা হচ্ছে আগে বুঝতেছি সমকোণী ত্রিভুজের মধ্যে কোনটা বাহু কোনটা কোণ। কারণ হচ্ছে যে তুমি যখন হচ্ছে
এই চ্যাপ্টারের যখন অনুশীলনীর উপপাদ্যগুলো করবে তখন ওইখানে 60 ডিগ্রি 120 ডিগ্রি এই সবগুলোর জন্য হচ্ছে যে তখন তোমার কোণ এবং বাহুর একটা সম্পর্কের দরকার হবে, তখনকার জন্য হচ্ছে আমি এই জিনিসগুলো আগেই তোমাকে বুঝায় রাখতেছি। তো এখন আসো হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে যে জিনিসগুলো পেলাম সেগুলো দিয়ে হচ্ছে কি পেলাম, আমরা পেলাম হচ্ছে ধরো অ্যাটলিস্ট আমি ধরে নিলাম এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার অতিভুজ, আর আমি কোন এটাকেই ধরতেছি, আর এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার লম্ব, আর এটা হচ্ছে আমার ভূমি। তো এখন ধরো অতিভুজের মধ্যে এইটার মান যেটা আছে এটার মান ধরো হচ্ছে 5 সেন্টিমিটার, ভূমির মান যেটা আছে ভূমিটাকে আমি ধরলাম হচ্ছে, ভূমিটাকে ধরলাম আমি 3 সেন্টিমিটার এবং লম্বটাকে আমি ধরলাম হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে অ্যাকচুয়ালি কি হইতেছে দেখো, কি বলা আছে, বলছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আসো হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মান যদি হচ্ছে এ এ এ হয় বা বি সি বি এক্স ওয়াই জেড যাই হবে না কেন যে কোনো একটাই হবে, মানে প্রত্যেকটা বাহুর মান হচ্ছে সবগুলা। বর্গক্ষেত্র কাকে বলে, যার হচ্ছে যেই চতুর্ভুজে 4টি বাহুই সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ এবং কর্ণগুলো পরস্পর সমান, সেটা হচ্ছে বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে এ স্কয়ার, মানে একটা বাহুর স্কয়ার। সো এটা আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এভাবে বের করা হয়। তো এখন যদি হচ্ছে, তো পিথাগোরাস সাহেব কি করছেন, যে উনি বের করছেন যে যদি আমি এই অতিভুজের উপরে একটা বর্গক্ষেত্র আঁকি, মানে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, সো আমি প্রত্যেকটা বাহুর মান হচ্ছে 5 সেন্টিমিটার আমি করে নিব। তাহলে এইটার উপরে শুধু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এই অংশটুকুর উপরে যদি একটা বর্গক্ষেত্র নেই তাহলে এটার ক্ষেত্রফল কত হবে, 5 স্কয়ার হবে। তারপর আমি যদি হচ্ছে ভূমিটাকে নিলাম হচ্ছে 3 সেন্টিমিটার, সো আমি যদি প্রত্যেকটাই যদি আমার 3 সেন্টিমিটার করে হয় তাহলে এইখানে যে একটা বর্গক্ষেত্র আঁকা হবে সেটার ক্ষেত্রফল হবে কত, 3 স্কয়ার। আর যদি এইখানে আমি একটা বর্গক্ষেত্র আঁকি তাহলে এটা হচ্ছে 4 সেন্টিমিটার করে, প্রত্যেকটা 4 সেন্টিমিটার, তাহলে এইটার ক্ষেত্রফল হবে 4 স্কয়ার। তো এখন উনি দেখলেন যে কি হলো এটার মধ্যে, উনি দেখলেন কি যে এটাকে যখন 5 স্কয়ার করব তখন হবে 25, এটাকে যখন 3 স্কয়ার করব তখন হবে 9, আর এটাকে যখন 4 স্কয়ার করব তখন হচ্ছে 16। তখন উনি দেখলেন কি যে এই 16 আর 9 এই দুইটাকে যদি আমি যোগ করে দেই, 16 যোগ 9 এই দুইটাকে যোগ করে দিলে 25 হয়। আবার উনি দেখলেন শুধু অতিভুজের যে বর্গের ক্ষেত্রফলটা আছে সেটাও হচ্ছে 25, উনি বের করে দেখলেন হচ্ছে এটা। সো এখন এখান থেকে আমরা তাহলে কি বলতে পারি, আমরা বলতে পারি যে এই অতিভুজের উপরে যে বর্গক্ষেত্র আঁকা হবে তার ক্ষেত্রফল, আমি এবার এটাকে অ্যালফাবেটিক্যালি যদি প্রকাশ করি বা এটার বাহু ধরে যদি প্রকাশ করি তাহলে এই অতিভুজের বাহুটা হচ্ছে আমার কি এসি, দ্যাট মিন্স হচ্ছে আমার এসি স্কয়ার ইকুয়ালস টু বিসি, বিসি বাহু যতটুকু হবে ঠিক ততটুকু দিয়ে একটা বর্গক্ষেত্র আঁকা হবে, বিসি স্কয়ার প্লাস এখানে যে লম্বটা আছে সেই লম্ব হচ্ছে এবি, তাহলে এবি স্কয়ার। সো এটা ছিল হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, অর্থাৎ অতিভুজ স্কয়ার প্লাস ইকুয়ালস টু হচ্ছে অপর দুই বাহুর উপরে বর্গের সমষ্টি, লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। এখন লম্ব কোনটা ভূমি কোনটা এটা তো তুমি জানো না, জানার দরকারও নাই। আপাতত পিথাগোরাসের সূত্র তুমি শুধু অতিভুজটাকে যদি তুমি আইডেন্টিফাই করতে পারো তাহলে ওইভাবে তুমি করে ফেললেই তোমার হয়ে যাবে, আর তেমন কিছু লাগবে না। আর যেহেতু মাঝখানে হচ্ছে যোগ চিহ্ন আছে তাহলে হচ্ছে তুমি ভূমি স্কয়ার আগে লেখো আর লম্ব স্কয়ার পরে লেখো, বা লম্ব স্কয়ার আগে লেখো ভূমি স্কয়ার পরে লেখো, এটা ম্যাটার করে না, সমস্যা নেই। তো সেম ভাবে তোমাদেরকে হচ্ছে আমি আরেকটা টাইপের হচ্ছে ত্রিভুজ দিয়ে দেখাই যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। সাপোজ ধরো এরকম একটা আমি ত্রিভুজ আঁকলাম, বাট এই ত্রিভুজের মধ্যে আমি এই জায়গাটার মধ্যে একটা চিহ্ন দিয়ে দিলাম, তার মানে কি এই চিহ্নটা দেওয়া মানেই হচ্ছে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি ঠিক অপোজিটে যে বাহুটা আছে সেই বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি যদি এখানে মনে করো এক্স ওয়াই জেড দেই তাহলে কি হবে, ওয়াই জেড স্কয়ার ইকুয়ালস টু এক্স ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে এক্স জেড স্কয়ার।
সো অতিভুজের স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান, যেভাবে তুমি দাও। অথবা ধরো তুমি এরকম টাইপের একটা রেখা নিলা, এই রেখার উপর তুমি হচ্ছে একটা লম্ব নিলা, লম্ব আসলো হচ্ছে ধরো এমন টাইপের একটা লম্ব নিয়ে আসলো, এরপর হচ্ছে তুমি কি করলা, এইখান থেকে এই রেখাটা টানলা। এখন তাহলে কি হবে, ধরো এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এটা ধরো হচ্ছে পি, এটা কিউ, এটা হচ্ছে আর। তাহলে এটা 90 ডিগ্রি হলে কি হবে, এটা অতিভুজ হবে অপর দুই বাহু। তাহলে অতিভুজের জন্য কি হবে, পি আর স্কয়ার ইকুয়ালস টু পি কিউ স্কয়ার প্লাস হচ্ছে কিউ আর স্কয়ার। সো তুমি যেভাবেই নাও না কেন, আগে তোমার মেইনলি আইডেন্টিফাই করতে হবে হচ্ছে অতিভুজটা কোথায়, বাস, আর তুমি ত্রিভুজটাকে নিয়ে করে ফেলবা। তাহলে দেখবা যে এই চ্যাপ্টারের মধ্যে বেশ কয়েকটা ম্যাথ আছে যেটার মধ্যে আমার পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে, বিশেষ করে উপপাদ্য 3 এর মধ্যে, তারপরে হচ্ছে তোমার করতে হবে, এবং কয়েকটা আরো বেশ কয়েকটা হচ্ছে অনুশীলনের কয়েকটা উপপাদ্যের মধ্যে হচ্ছে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এই ছিল আমাদের পিথাগোরাসের উপপাদ্য। তো এরপর আমরা আসি হচ্ছে নেক্সট আরেকটা টপিকে, সেই টপিকটা হচ্ছে অভিক্ষেপ। অভিক্ষেপ জিনিসটা কি? অভিক্ষেপ জিনিসটা হচ্ছে তুমি এভাবে মনে রাখতে পারো, অভিক্ষেপ মানে হচ্ছে ছায়া। ছায়া জিনিসটা কি? সাপোজ ধরো এই জায়গার মধ্যে একটা পয়েন্ট আছে, এবং তুমি ঠিক এই পয়েন্ট বরাবর, এই পয়েন্ট বরাবর তুমি একটা হচ্ছে লাইট জ্বালাই দিলা। লাইট লাইট জ্বালানোর পরে তুমি দেখলা কি, ভূমিতে মানে মাটিতে ঠিক এই বরাবর একটা হচ্ছে পয়েন্ট দেখা যাইতেছে, কি হচ্ছে, ছায়া পড়ছে। কি, এই পয়েন্টটার হচ্ছে একটা ছায়া পড়ছে। এই ছায়াটা কোথায় পড়ছে, এই বিন্দুটা থেকে ঠিক লম্ব যদি তুমি টানো, লম্ব টানলে হচ্ছে কি হবে, একবারে ঠিক এই বিন্দুটার উপরে লম্ব টানলে এই বিন্দুটার লম্ব বরাবর হচ্ছে অপর একটা ছায়া তুমি দেখতে পারবা এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টের যে ছায়া সেটা হবে এইটা, দ্যাট মিন্স হচ্ছে এ, আর এটা হচ্ছে এ প্রাইম। তাহলে এ প্রাইমটাকে, এ প্রাইমটা হচ্ছে এ এর ছায়া, অথবা হচ্ছে এ প্রাইম হচ্ছে এ বিন্দুর ছায়া বা লম্ব অভিক্ষেপ। সো এটা কার, এটা হচ্ছে বিন্দু লম্ব অভিক্ষেপ। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে রেখাংশের লম্ব অভিক্ষেপ। রেখাংশের লম্ব অভিক্ষেপের মধ্যে কি হবে, সেম টু সেম জিনিস, বিন্দুর মতোই। ধরো তোমার কাছে এরকম একটা রেখা আছে, তাহলে এই রেখাকে অনেকগুলা বিন্দুতে আমরা হচ্ছে চিন্তা করতে পারি, অনেকগুলা বিন্দুর সমন্বয়ে হচ্ছে এই রেখাটা গঠিত। সেম ভাবে তুমি যদি হচ্ছে এটাকে একবারে ঠিক উপর দিক থেকে যদি হচ্ছে একটা টর্চের মতো যদি কিছু একটা দিয়ে যদি হচ্ছে যে লাইটটা জ্বালায় দাও, তাহলে হচ্ছে তুমি কি পারবা, একবারে ঠিক এক্স্যাক্টলি এটার উপরে লম্ব ভাবে হইতে হবে যাতে প্রত্যেকটা পয়েন্টের ছায়া তুমি পাও। তখন তুমি কি করবা, এই ভূমি বরাবর এই বিন্দুর জন্য একটা ছায়া পাবা, এই বিন্দুর জন্য একটা ছায়া পাবা, এরকম একটা ছায়া পাবা। এই সবগুলা বিন্দু থেকে যদি হচ্ছে যে ছায়া নাও এবং সবগুলা ছায়াকে যদি অ্যাড করে দাও, তাহলে দেখবে যে তুমি এই যে এই রেখাটার ছায়া এরকম পাইছো। বাঁকা রেখার ছায়াটা তো তুমি নিচে গেলে তো এরকমই পাবা। তাহলে এখানে ধরো হচ্ছে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ বিন্দু, তাহলে এই পি এর লম্ব বিক্ষেপ, কিউ এর লম্ব বিক্ষেপ হচ্ছে এটা। আমি যদি এটাকে একটা রেখা হিসেবে চিন্তা না করে আমি যদি চিন্তা করি যে এটা হচ্ছে একটা পি একটা বিন্দু আর এটা একটা কিউ একটা বিন্দু, তাহলে পি বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে পি প্রাইম, কিউ বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে কিউ প্রাইম। তাহলে পি কিউ রেখার লম্ব বিক্ষেপ কত হবে, পি প্রাইম কিউ প্রাইম। তার মানে জাস্ট এটার ছায়াটা এই বরাবর পড়ছে। কিভাবে, উপর দিক থেকে একবার লাইটটা ফেলবো, তাহলে দেখবে এটা একটা ছায়া পাবা, আর এই ছায়াটাকেই বলা হয় কোনো একটা রেখাংশের লম্ব বিক্ষেপ। আই থিঙ্ক লম্ব বিক্ষেপ জিনিসটা হচ্ছে তুমি বুঝতে পারছো। সো এটা একটু বইয়ের মধ্যেও আছে, বইয়ে যদি একটু পড়ে নাও দেখবা যে একই জিনিস দেওয়া আছে। এখন আমরা চলে যাব হচ্ছে উপপাদ্য, আমি দেখে নেই, হ্যাঁ উপপাদ্য 3। সো উপপাদ্য 3 এর মধ্যে কি বলা আছে, উপপাদ্য 3 এর মধ্যে বলা আছে একটা স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের হ্যালো
তো এবার আসো, বলছে হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজের, আগে কনসেপ্টটা বুঝো তারপরে হচ্ছে আমরা করি। একটা স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র এবং স্থূলকোণের সন্নিহিত দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবং হচ্ছে এর মধ্যে হচ্ছে যে কোনো এক বাহু এবং ওই বাহুর উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। তাহলে কি বলা হয়েছে একটু দেখে নিও, বাংলাটা পড়ে নিও। আমি বাংলা পড়াটা হচ্ছে যে মানে চিত্রটা আঁকতেছি। প্রথমে আমরা আসি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে। স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে স্থূলকোণ। এবার স্থূলকোণ কাকে বলে? স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ থেকে স্থূলকোণ বলা হয়। তাহলে একটা স্থূলকোণী ত্রিভুজ আমরা কেমনে আঁকবো? সো এরকম একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, আর এখান থেকে এইভাবে একটা দাগ দিলাম। তাহলে এই যে কোণটা আছে, এই কোণটা হচ্ছে আমার কি স্থূলকোণ। স্থূলকোণ। তাহলে ধরো এখানে হচ্ছে এ বি সি, এই ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে আমার স্থূলকোণ। স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এ বি। তো আমি যদি হচ্ছে এইখান থেকে একটা বর্গক্ষেত্র যদি হচ্ছে বর্গক্ষেত্র আঁকি, দ্যাট মিন্স এ বি যদি একটা বর্গক্ষেত্রের এক বাহু হয় তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে? তোমরা একটু আগেই পিথাগোরাস থেকে জানছো, এ বি স্কয়ার হবে। তারপরে বলা আছে যে সন্নিহিত বাহুর, স্থূলকোণের সন্নিহিত বাহু কোনটা? যেই দুইটা বাহু দ্বারা এই কোণটা গঠিত হয়েছে তাদেরকে বলা হয় সন্নিহিত বাহু। তাহলে এই যে এই বাহুটার উপরে অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে বর্গক্ষেত্রের এক বাহু তো আমি জানি বিসি, তাহলে এটা যতটুকু হবে এই অনুযায়ী আমি বর্গক্ষেত্র আঁকবো। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বিসি স্কয়ার। তারপর হচ্ছে এইটার উপরে একটা আমি বর্গক্ষেত্র আঁকবো, এইটার একটা বাহুর মান জানি, সেটার মান হচ্ছে আমার কি এসি স্কয়ার। ফাইন, এসি স্কয়ার পেলাম। এরপরে বলা হয়েছে যে কি, এরপরে বলা হয়েছে এর যে কোনো একটা বাহু এবং তার উপর অঙ্কিত লম্ব অভিক্ষেপ। এখন এখান থেকে লম্ব অভিক্ষেপ করার জন্য আমার কি করতে হবে? উপর থেকে একটা লাইট ফেলতে হবে। সো আমি যদি উপর থেকে যদি একটা আমি হচ্ছে লাইট দেই, তাহলে এখান থেকে কি হবে? এই যে এই এসি যে রেখাটা আছে, এই বি রেখাটাকে আর নেওয়া যাবে না, কারণ এটার অপোজিট পাশে যেটা আছে এ বি স্কয়ার ইকুয়ালস টু বিসি স্কয়ার প্লাস হচ্ছে এসি স্কয়ার। এখন আমার সব ক্যালকুলেশন লম্ব অভিক্ষেপ বের করতে হবে বিসি আর এসি এর উপরে বেস করে। তো বিসি তো ভূমির মধ্যেই আছে, তো বিসি এর তো তুমি কোনো ছায়া পাবা না, তাহলে অবশিষ্ট আর কি আছে? অবশিষ্ট আছে এসি বাহু। এখন তুমি বলো তো, এই যে এসি বাহু এইভাবে আছে, তাহলে এর লম্ব বিক্ষেপটা কি হবে? লম্ব বিক্ষেপটা অবশ্যই হচ্ছে এই পয়েন্ট থেকে একটা লম্ব টানবো, এই পয়েন্ট থেকে একটা লম্ব, এই পয়েন্ট থেকে একটা লম্ব, সবগুলো লম্ব টানার পরে তাহলে আমি কি পাবো? মেইনলি হচ্ছে এটার উপর থেকে যে লম্বটা আঁকলাম এটা থেকে এই পর্যন্ত দূরত্ব যেটা আছে সেটা পাবো আমি লম্ব বিক্ষেপ। তাহলে আমার এখন কি করতে হবে? ছায়া বের করতে হবে। কার ছায়া বের করতে হবে? এসি এর ছায়া বের করতে হবে। তো আমার যদি হচ্ছে এসি এর ছায়াটাকে আমি ফেলতে চাই, তাহলে হচ্ছে আমার কি করতে হবে? একটু মুছলাম এখান দিয়ে। তাহলে আমি ধরো এখান থেকে হচ্ছে কি করলাম, একটা লম্ব টানলাম, টানার পর এটা কি হবে? তাহলে এই যে এটা হবে হচ্ছে কি এর ছায়া। তাহলে কি হবে? বিসি বাহুর উপরে এটার ছায়া পড়ছে। এখন তুমি বলতে পারো যে বিসি বাহু তো এখানে, ছায়া তো বাইরে পড়ছে। তো আমি কি করব? আমি বাহুটাকে একটু বাড়াই দিব, বাহুটাকে একটু বর্ধিত করে দিব, তাহলেই তো এই বাহুটাই হয়ে গেল। বাহুটা শুধু যে বিসি এর মধ্যে সীমাবদ্ধ এরকম না, বাহু হচ্ছে এই পুরাটাই হচ্ছে বাহু, যত দূর পর্যন্ত তুমি নিতে পারো। জাস্ট এটাকে আমরা তখন বলবো বাহুর বর্ধিতাংশ, বাহুটাকে একটু বাড়ানোর পরে যে অংশটুকু আছে সেইটা। তাহলে বিসি বাহুর উপরে হচ্ছে কার? এসি এর লম্ব বিক্ষেপ পড়ছে। তার মানে এর উপরে যে পড়ছে কার লম্ব বিক্ষেপ পড়ছে? এসি এর লম্ব বিক্ষেপ পড়ছে। তাহলে আমি কোন বাহুটাকে নিব? বিসিটাকে নিব, নিলাম বিসি। তারপরে হচ্ছে বলছে এসি এর লম্ব বিক্ষেপ, তাহলে লম্ব বিক্ষেপটা কত? লম্ব বিক্ষেপটা হচ্ছে সিডি। পরে বলছে এর দ্বারা আয়তক্ষেত্র। এখন দেখো আয়তক্ষেত্র কাকে বলে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থকে বলা হয় হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এর মধ্যে আমি যদি বিসি যে বাহুটা আছে সেই বাহুটাকে আমি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হিসেবে চিন্তা করলাম, আর সিডি যে অংশটুকু আছে সেটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের প্রস্থ হিসেবে চিন্তা করলাম। তাহলে এটা যদি বিসি হয়, সরি, যে বি সি ডি,
তাহলে এটা যদি হচ্ছে একটা আয়তক্ষেত্র হয়, ধরো এখানে তুমি অন্য কিছু নিয়ে নিলা, আর্ট টাইপের কিছু একটা নিলা, এটা ম্যাটার করে না। তো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দ্যাট মিন্স বিসি ইনটু হচ্ছে সিডি। দেখো আমরা তাই পাইছি, এই যে বিসি আর হচ্ছে সিডি, তাহলে এটা হচ্ছে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এর দ্বিগুণ, তাহলে 2BC ইনটু সিডি। আর এখান থেকে কি করব, এটাকে আমি এখানে যদি লিখে দেই প্লাস 2BC ইনটু হচ্ছে সিডি। তাহলে এবার দেখো আবার এই জিনিসটাকে আরেকবার একটু হচ্ছে যে চিন্তা করো যে কি আছে। সো এখান থেকে আছে হচ্ছে এরকম টাইপের, যে যদি একটা স্থূলকোণী ত্রিভুজের মধ্যে একটা স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, দ্যাট মিন্স এটার বর্গক্ষেত্র হচ্ছে কি এবি ক্ষেত্র, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে স্থূলকোণের সন্নিহিত দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রফল। অপর দুই বাহু আছে, সন্নিহিত বাহু হচ্ছে এসি আর বিসি, তাহলে বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে বিসি স্কয়ার, আর এসি এর উপর বর্গক্ষেত্র হচ্ছে কি এসি স্কয়ার। তারপর হচ্ছে কি এরপর নিতে হবে যে কোনো বাহু এবং তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। দ্যাট মিন্স হচ্ছে এই বিসিটাকে আমি ধরলাম অপর একটা বাহু এবং তার উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ হচ্ছে সিডি, এই দুইটা অংশকে একটা আয়তক্ষেত্র হিসেবে চিন্তা করলাম। চিন্তা করে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র লিখলাম, এটার সাথে 2 গুণ করলাম, পরে এখানে যোগ করে দিলাম। এটাই আমাদের হচ্ছে উপপাদ্য 3 এর মধ্যে বলা আছে। এই জিনিসটা এইভাবে করে আসছে। তো এখন আমার কাছে যেটা মনে হয় যে তোমরা উপপাদ্য 3 যেটা আছে সেটার বিশেষ নির্বাচন এবং হচ্ছে যে প্রমাণের বিশেষ নির্বাচনের অংশটুকু হচ্ছে তোমরা লিখতে পারবা। আই থিঙ্ক যদি নাও লিখতে পারো তাহলে হচ্ছে আমি বলে দিচ্ছি। আচ্ছা, তো তাহলে আমি চিত্রটা আবার একটু ভালো করে একটু এঁকে নেই। এ বি সি। আচ্ছা, পরের অংশটুকু আমরা পরে আঁকতেছি। এখান থেকে এই সিটা হচ্ছে স্থূলকোণ, তাহলে বিশেষ নির্বাচন প্রথমে তোমরা কি লিখবা, তোমরা প্রথমে হচ্ছে সাধারণ নির্বাচন লিখবা। সাধারণ সাধারণ নির্বাচন লিখে তোমার প্রশ্নে যা দেওয়া থাকবে ওইটাকে তুমি অবশ্যই লিখবা। তারপরে চিত্র আঁকবা, পেন্সিল দিয়ে সুন্দর করে চিত্র আঁকবা। তারপর হচ্ছে বিশেষ নির্বাচন লিখবা, লেখার পর এখানে লিখবা হচ্ছে মনে করি এ বি সি স্থূলকোণী ত্রিভুজের কোণ এ সি বি। কোণ লিখতে হয় কিভাবে, কোণটা, কোণের যে অ্যালফাবেটটা যেখানে থাকবে এটা মাঝখানে থাকবে, আর অপর যে অ্যালফাবেট গুলা মানে লেটার গুলো আছে সেগুলো হচ্ছে পরে থাকবে। এ সি বি হচ্ছে স্থূলকোণ এবং কোণ এ সি বি এর বিপরীত বাহু এবি এবং সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে এসি এবং বিসি। এরপর হচ্ছে এখান থেকে বিসি বাহুকে একটু বর্ধিত করে এরপরে হচ্ছে সিডি একটা এডি একটা লম্ব টানো। তাহলে এখন হচ্ছে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে বিসি বাহুর বর্ধিতাংশের উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ সিডি।
প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে কি হবে, স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র AB স্কয়ার ইকুয়ালস টু সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র AC স্কয়ার প্লাস হচ্ছে BC স্কয়ার প্লাস অপর বাহু এবং তার উপর যে কোনো এক বাহু এবং তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। এই ছিল হচ্ছে আমার বিশেষ নির্বাচন। এখন আমার হচ্ছে প্রমাণে যেতে হবে। প্রমাণ এখান থেকে একটা জিনিস বলো তো, এখান থেকে এখানে 90 ডিগ্রি কোনটা? এখানে 90 ডিগ্রি ডেফিনেটলি এটা একটা 90 ডিগ্রি হবে। কেন? কারণ হচ্ছে আমরা কি জানি যে কোনো একটা বিন্দুর ছায়া পাওয়ার জন্য কি করতে হবে, ওই বিন্দু থেকে ঠিক 90 ডিগ্রি বরাবর একটা লম্ব টানতে হবে, ঠিক একটা লম্ব টানতে হবে যাতে করে আমরা ওইটার হচ্ছে লম্ব অভিক্ষেপটা পেয়ে যাই। তাহলে এই বিন্দু থেকে হচ্ছে এডিটা যদি লম্ব না হয় তাহলে এই বিন্দুর ছায়া তো ডি বিন্দু হইতে পারবে না। তাহলে ডি বিন্দুটা যদি এই বিন্দুর ছায়া হইতে হয় তাহলে এ থেকে অবশ্যই ডি বিন্দু পর্যন্ত হচ্ছে আমার একটা লম্ব টানতে হবে। আচ্ছা, তো এখন যেহেতু এখন এখান থেকে হচ্ছে যেহেতু বিসি বাহুর বর্ধিতাংশের উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ সিডি, তাই কোণ এডিসি সমান এক সমকোণ। তাহলে ত্রিভুজ এ তাহলে ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের, সরি নিচে লেখা দেখা যাচ্ছে না, সো আমি একটু উপরের অংশটুকু মুছে ফেলি। তাহলে এসিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, কি পাবো দেখো তো। তাহলে আমি কি বলছিলাম, পিথাগোরাসের উপপাদ্যের জন্য 90 ডিগ্রির বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয়। তাহলে এই অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে এটা পেয়ে গেলাম, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, কি পাবো, নিচের অংশটুকু একটু মুছলাম। আই থিঙ্ক লিখছো তো পাবো হচ্ছে, তাহলে আবার সেম ভাবে এ বি ডি ত্রিভুজটা নিছি, তাহলে এই পুরো অংশটুকু এই পুরো ত্রিভুজটুকু আমরা নিলাম এ বি ডি, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখন এই ত্রিভুজের জন্য এটা হচ্ছে অতিভুজ। আগে এই ছোট্ট ত্রিভুজটুকু নিছিলাম, এটার জন্য এটা হচ্ছে অতিভুজ, এখন এটা হচ্ছে অতিভুজ। তাহলে এ বি স্কয়ার
ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখন দেখো তো এই বিডিটাকে আমি আবার কি লিখতে পারি, এই বিডি বাহুটার মধ্যে হচ্ছে কি লেখা যায় না, এটা বিসি এবং সিডি এই দুটা বাহু মিলে বিডি বাহুটা হয়েছে। তাহলে এখন তুমি এখান থেকে লিখতে পারো এডি স্কোয়ার প্লাস বিডি বাহুটা মানে হচ্ছে বিসি প্লাস হচ্ছে সিডি হোল স্কোয়ার। তাহলে এখন এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলে দাও, এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি প্লাস সিডি স্কোয়ার। এখন আমরা কি করব, এই যে এই এডি স্কোয়ার আর সিডি স্কোয়ার এই দুটাকে আমরা একসাথে লিখে নিলাম, একটু সাজিয়ে লিখলাম, প্লাস 2bc ইন্টু হচ্ছে সিডি সমান সমান দেখো তো 1 নং এর মধ্যে সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার ছিল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি। এখান থেকে লিখে দিবা হচ্ছে 1 নং হতে পারে। এবং আমাদের দেখো তো প্রমাণ কি হয়ে গেছে না, এই যে সুতরাং হচ্ছে এ বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এটা। তাহলে এখান থেকে লিখে দিব হচ্ছে প্রমাণিত। আই থিঙ্ক এটা বুঝতে পারছো। এটা যদি বুঝতে পারো তাহলে দেখবা যে অনেকগুলো ম্যাথ তোমার জন্য বা উপপাদ্য বোঝা তোমার জন্য খুব সহজ হয়ে গেছে। এরপরে আরেকটা উপপাদ্য আছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এটা যদি বুঝতে পারো তাহলে তোমার লাইফটা একবারে পুরো বিন্দাস শিওর। ঠিক আছে, আল্লাহ হাফেজ। উপপাদ্য 4 এর মধ্যে হচ্ছে যে কি দেওয়া আছে যে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি এবং তার উপর অপরটির উপর অঙ্কিত লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের পরিমাণ কম। সো এইভাবে করে পড়লে তুমি জীবনে মনে রাখতে পারবে না বা বুঝবাও না। তো এটা করার জন্য হচ্ছে যে আগে আমরা ছোট ছোট করে ভাঙি ব্যাপারটা, যে আমরা এখান থেকে হচ্ছে যে কোনো ত্রিভুজ কেন বললাম, আমরা এর আগেরটার মধ্যে উপপাদ্য 3 এর মধ্যে দেওয়া ছিল হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র। এখানে যে কোনো ত্রিভুজ দিছে কেন, এখানে যে কোনো ত্রিভুজ দেওয়ার কারণটা হচ্ছে যে সূক্ষ্মকোণ স্থূলকোণী ত্রিভুজের মধ্যেও থাকে, সূক্ষ্মকোণী ত্রিভুজেও থাকে, সমকোণী ত্রিভুজের মধ্যেও থাকে। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে কোনো ত্রিভুজ নিতে পারবো, কিন্তু স্থূলকোণটা শুধুমাত্র স্থূলকোণী ত্রিভুজের মধ্যে থাকে, অন্য কোনো ত্রিভুজের মধ্যে থাকে না। এই কারণে ওইখানে হচ্ছে স্পেসিফিক ভাবে বলে দিতে হবে যে কোন স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু। বুঝতে পারছো? উপপাদ্য 3 এর মধ্যে। আর এটা উপপাদ্য 4 এর মধ্যে যে কোনো ত্রিভুজ। তাহলে দেখো যে আমি যদি একটা স্থূলকোণী ত্রিভুজ যদি আঁকি, তাহলে আমার স্থূলকোণী ত্রিভুজটা হবে এরকম টাইপের এ বি সি, আর এটা হচ্ছে আমার সেই সূক্ষ্মকোণ, আর এটা হচ্ছে আমার স্থূলকোণ। সেম ভাবে যদি আমি হচ্ছে একটা সূক্ষ্মকোণ আঁকি, তাহলে আমার সূক্ষ্মকোণটা হবে হচ্ছে এরকম টাইপের এ বি সি। এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে চিত্র 1 এবং এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে চিত্র 2। তাহলে এবার আমি চিত্র 1 এবং চিত্র 2 থেকে আগে আমি বের করি যে আমার বের করতেটা হবে কি, এখানে কি বলছে। তো প্রথমে যেটা বলছে যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, যে কোনো একটা ধরে তুমি করো তাহলেই হবে। আচ্ছা, এখানে তীরা দেওয়ার দরকার নেই, এটা তো সূক্ষ্মকোণ আছে, আমরা আইডেন্টিফাই করেই দিব। তো সূক্ষ্মকোণ এখান থেকে এটার বিপরীত বাহু কোনটা হবে, এই কোণের বিপরীতে যে বাহুটা থাকবে এটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ। তাহলে এর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, এটা দিয়ে যদি আমি একটা বর্গক্ষেত্র যদি কল্পনা করি, এই বাহুটার সমান করে আমি হচ্ছে একটা বর্গক্ষেত্র আঁকলাম, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, এক বাহুর দৈর্ঘ্য। মানে আমি তো এই বাহুটা জানি, তাহলে এই বাহুর বর্গ করে দিলে আমি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তার মানে হচ্ছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দ্যাট মিন্স এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে এ বি স্কোয়ার পাবো। দেন হচ্ছে বলছে যে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এই যে এটা একটা বাহু আছে, এই বাহুর উপরে আমি একটা বর্গক্ষেত্র চিন্তা করলাম, এই বাহুর উপরে আমি একটা বর্গক্ষেত্র চিন্তা করলাম। তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে, এই যে বাহুটা হচ্ছে এসি, দ্যাট মিন্স এসি স্কোয়ার, এই বর্গের ক্ষেত্রফলটা হবে কত, বিসি স্কোয়ার। এই দুইটার সমষ্টি, দ্যাট মিন্স হচ্ছে এ বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এসি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। ফাইন। সূক্ষ্মকোণ হচ্ছে, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এবি। সো এখন আমার বাকি ডান পাশে এবি রিলেটেড কিচ্ছু আসবে না, এবি ইকুয়ালস টু বাকিগুলার হচ্ছে যে জিনিসপত্রগুলো থাকবে, এবি টোটালি হচ্ছে বাদ। তাহলে আমার অবশিষ্ট দুইটা বাহু কে কে আছে, একটা আছে হচ্ছে এসি আর একটা আছে হচ্ছে বিসি।
এইবার আসো, আমাকে বলছে যে দুই বাহুর যে কোনো একটি এবং তার উপর অপরটির লম্ব অভিক্ষেপ। এখন আসো হচ্ছে আমি এই দুইটার মধ্যে কোনটা নিব, এসি নিব নাকি বিসি নিব? এটা ডিপেন্ড করতেছে তুমি লম্ব অভিক্ষেপ কার রাখতেছো। যেমন দেখো, এর উপর থেকে আমি কি করব, এর উপর থেকে আমি একটা লম্ব টানবো, এখানে একটা লম্ব টানবো, এখানেও আমি একটা লম্ব টানবো, কিন্তু এটার মধ্যে হচ্ছে কি হবে, বিসি এর বর্ধিতাংশের উপরে। লম্বের নাম কি দিয়ে দিলাম, এডি দিয়ে দিলাম। সো এখন কথা হচ্ছে যে তাহলে এখন বিসি এর উপরে এসি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে সিডি। বুঝতে পারছো কিনা দেখো, যে আমরা ওই যে মনে আছে টর্চের ব্যাপারটা, সো টর্চ যদি আমি হচ্ছে নেই, সো টর্চ নিলে কি হবে, আমার এসি এর উপরে যদি হচ্ছে ছায়াটা পড়ে, ছায়াটা পড়বে কি, এ বিন্দুর ছায়া পড়বে এই বরাবর, প্রত্যেকটা বিন্দুর ছায়া পড়বে এইভাবে, তার মানে এই সিডিটা হবে হচ্ছে এসি এর লম্ব বিক্ষেপ কার উপরে, বিসি এর উপরে। তার মানে হচ্ছে আমাকে বলছে যে কোনো একটা এবং তার উপর অপরটি, তাহলে আমি কার উপরে অবিলম্ব আঁকছি, বিসি এর উপরে আঁকছি না, তাহলে আমি একটা নিব হচ্ছে বিসি বাহুটাকে নিব, নিলাম আমি এখানে বিসি বাহু। তারপরে কি বলছে যে তার উপর অপরটির মানে এসি এর লম্ব বিক্ষেপ নিতে হবে, এসি বাহু নেওয়া যাবে না, এসি এর লম্ব বিক্ষেপ নিতে হবে। তাহলে এসি এর লম্ব বিক্ষেপকে, এসি এর লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি। এর দ্বারা গঠিত যে আয়তক্ষেত্র হবে, সে আয়তক্ষেত্রের হচ্ছে দ্বিগুণের পরিমাণের চাইতে হচ্ছে কম। সো এইটা হচ্ছে আমাকে মেইনলি বের করতে বলছে। সো এইভাবে করে আর কি তুমি আইডেন্টিফাই করবা যে তোমার হচ্ছে কোনটা বের করতে হবে বা কি দিতে হবে। সো এইভাবে করে খুব ইজিলি তুমি বের করে ফেলতে পারবা। তাহলে আমরা এখন এখান থেকে হচ্ছে পেয়ে গেলাম, লাইটের দরকার নাই, অনেক লাইট আছে, বহুত গরম লাগতেছে। ওকে, সো এখন এখান থেকে হচ্ছে আমাদের এই অংশটুকু শেষ। এখন আমরা এখান থেকে কি লিখবো, আমরা এখান থেকে লিখবো হচ্ছে বিশেষ নির্বাচন। সো বিশেষ নির্বাচনের মধ্যে হচ্ছে কি যা যা আমরা করছি তাই। সো বিশেষ নির্বাচনের মধ্যে আমি লিখবো হচ্ছে যে মনে করি এ বি সি ত্রিভুজের কোণ এ সি বি সূক্ষ্ম কোণ এবং এ বি তার বিপরীত বাহু। এবার আমার কি করতে হবে, লম্ব বিক্ষেপ লাগবে। সো এর জন্য হচ্ছে কি ধরি এ থেকে বিসি এর উপর, এটা কোথায়, চিত্র 1 এর মধ্যে। সো এখানে পাশে দিয়ে দিবে হচ্ছে চিত্র 1, বাম পাশের চিত্র ডান পাশের চিত্র এভাবে দিও না, চিত্র 1 আর চিত্র 2 দিয়ে দিও, এটা মাচ বেটার। সো চিত্র 1 এবং হচ্ছে বিসি এর বর্ধিতাংশের উপর, এটা হচ্ছে চিত্র 2, বর্ধিতাংশের উপর হচ্ছে এডি লম্ব আঁকি। ঠিক আছে, সো প্রথমে হচ্ছে কি এ থেকে হচ্ছে বিসি এর উপর চিত্র 1 এবং বিসি এর বর্ধিতাংশের উপর চিত্র 2 এর হচ্ছে এডি লম্ব আঁকলাম, এডি লম্ব আঁকলাম। তাহলে এখন এখান থেকে আমার কি হবে, আমার এখান থেকে হচ্ছে তাহলে এখানে বলতে পারবো আমরা, তাহলে বিসি এর উপর সিডি হচ্ছে কি এসি এর লম্ব অভিক্ষেপ। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, ওই যে ওইটা সূক্ষ্মকোণের, আবারও বলতেছি সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ বি স্কয়ার ইকুয়ালস টু এই সূক্ষ্মকোণের সন্নিহিত যে দুইটা বাহু আছে, অর্থাৎ হচ্ছে এসি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার মাইনাস হচ্ছে কি করব, এরপরে হচ্ছে বিসি বাহু নিব। কেন, কারণ এসি বাহু লম্ব বিক্ষেপ এঁকে ফেলছি, তার মানে হচ্ছে এসি বাহু ক্যান্সেল, এটা লম্ব বিক্ষেপটা নিব আর বাকি থাকে বিসি বাহু। তাহলে হচ্ছে 2 ইন্টু হচ্ছে বিসি ইন্টু হচ্ছে কত, সিডি। এই হচ্ছে আমার প্রমাণ করতে হবে।
সো এতটুকু আই থিঙ্ক বুঝতে পারছো। যদি আস্তে আস্তে যদি বুঝো তাহলে তুমি খুব ইজিলি হচ্ছে যে পরীক্ষার হলে মানে খুব সহজে লিখতে পারবা। একটু ঝামেলা টাইপের টাফপূর্ণ টাইপের কিছু আসলেও হচ্ছে আমরা যখন অনুশীলনের এক্সারসাইজের গুলা করতে থাকবো তখন হচ্ছে যে দেখবা খুব ইজি হয়ে গেছে। সো এতটুকু পর্যন্ত হচ্ছে আমরা তুলে ফেললাম। সো আমার এখন আর এতটুকু লিখবো না, এটা বইয়ের মধ্যেও লেখা আছে, তুমি চাইলে এখান থেকেও তুলে নিতে পারো। তো এখন কথা হচ্ছে এবার আমরা হচ্ছে প্রমাণে চলে যাব। তো প্রমাণের মধ্যে হচ্ছে আমরা কি করব, প্রমাণের মধ্যে আমরা লিখবো হচ্ছে ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজে কোণ এডিসি এক সমকোণ, তাই না? দেখো তো, যেহেতু লম্ব আঁকছি সেহেতু এটা কি হবে, 90 ডিগ্রি হবে অবশ্যই। এবার আমরা পিথাগোরাসের সূত্র উপপাদ্য অনুসারে পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই, পরীক্ষার খাতায় জাস্ট যেভাবে লিখতেছি এইভাবে লিখে ফেলবা। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই কি পাই, এই যে কোণের বিপরীত 90 ডিগ্রির বিপরীতে কে থাকে, অতিভুজ থাকে, তাহলে হচ্ছে এসি স্কোয়ার, অপর দুইটা বাহুর হচ্ছে বর্গের সমষ্টি সমান, তাহলে হচ্ছে এডি স্কোয়ার প্লাস হচ্ছে সিডি স্কোয়ার। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে দেব। ওকে, এইবার এইখান থেকে দুইটা চিত্রের জন্যই আমরা আগে একটা জিনিস বের করে নিব। চিত্র এক হতে পাই, চিত্র এক হতে পাই কি পাবো, দেখো এখান থেকে আমরা যদি বিডিটা বের করতে চাই, আচ্ছা এর আগে তুমি হচ্ছে ইয়াটাও বের করে নিতে পারো, ত্রিভুজ এ বিডি এটাও বের করতে পারো। ত্রিভুজ এ বিডি সমকোণী ত্রিভুজে কোণ এডিবি এক সমকোণ, তাহলে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, একটু লিখে নিও, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই কথাটা একটু লিখে নিবা। দেন হচ্ছে সেম, এই যে 90 ডিগ্রি হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটার অপোজিটে যেটা আছে এই যে এই ত্রিভুজটুকু নিব, শুধু এই পোর্শনটুকু, তাহলে হচ্ছে এবি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে বিডি স্কোয়ার প্লাস হচ্ছে এডি স্কোয়ার, আগে পরে দিলে কোনো সমস্যা নেই এইখানটাতে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন দেখো তো চিত্র এক হতে কি পাই, চিত্র এক হতে পাই আমার কাকে বের করতে হবে, আমার হচ্ছে বিডিটা বের করব। সো বিডিটা যে বের করব, সো দেখো চিত্র একের মধ্যে বিডি ইকুয়ালস টু কি হবে, এই যে দেখো এই অংশ যদি তুমি বের করতে চাও তাহলে কি করতে হবে, পুরাটা থেকে এই সিডি অংশটুকুকে বাদ দিয়ে দিলে তুমি হচ্ছে বিডি পাবা। দেখো জিনিসটা হচ্ছে এরকম টাইপের, সি আছে, এখানে বি আছে, এখানে হচ্ছে ডি আছে। আমি যদি এখান থেকে শুধু বিডিটা পেতে চাই তাহলে আমি কি করব, পুরাটুকুকে নিব, নিয়ে আমি এই সিডি অংশটুকুকে মুছে ফেললাম, মানে বাদ দিয়ে দিলাম, তাহলে হচ্ছে আমি কি পেয়ে যাব, আমি হচ্ছে এই যে বিডি অংশটুকু পেয়ে যাব। তাহলে এই বিডি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, বিডি ইকুয়ালস টু আমরা লিখতে পারি বিসি মাইনাস হচ্ছে সিডি। এবার আমি যদি এটার উভয় পাশে যদি হচ্ছে বর্গ করে দেই তাহলে কি হবে, বিডি স্কোয়ার ইকুয়ালস টু বিসি মাইনাস হচ্ছে সিডি স্কোয়ার। তোমরা নিচের লাইনে লিখো, আমি পাশাপাশি লিখতেছি, এখানে জায়গা কম, পরে দেখবা না। সো তোমরা এটা নিচে আর কি লিখবা, তাহলে এখান থেকে আমার কি আসবে, বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি প্লাস হচ্ছে সিডি স্কোয়ার। সো এটার মধ্যে কি ফেললাম, এটার মধ্যে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলছি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। সিমিলার ভাবে যদি আমরা চিত্র 2 থেকে যদি দেখি, চিত্র 2 হতে পাই, অবশ্যই এটা হচ্ছে নিচে লিখবা, এটার নিচে। সো এখন কথা হচ্ছে কি, চিত্র 2 হতে দেখো তো এই যে বিডি, এই বিডিটা আমরা কিভাবে পাবো, বিডিটা আমরা পাবো হচ্ছে, এই বিডিটা পাবো হচ্ছে পুরাটা থেকে বিসিটাকে বাদ দিয়ে দিব, তাহলে এই লালের পোর্শনটুকু পাবো, তাহলে হচ্ছে সিডি মাইনাস হচ্ছে বিসি। এবার সেম ভাবে উভয় পক্ষকে বর্গ করে দিব, বিডি স্কোয়ার
আর এখান থেকে হচ্ছে বিসি, এখানে স্কোয়ার করে দিলাম, তাহলে এখানে হচ্ছে সিডি স্কোয়ার মাইনাস 2 সিডি ইন্টু বিসি প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। আবার এইভাবে চিন্তা করো না যে হচ্ছে সি স্কোয়ার ডি স্কোয়ার হবে, এটা আমরা বীজগণিত করতেছি না। সো এটা জাস্ট একটা বাহু, বাহু মানে একটা দৈর্ঘ্য, মনে করো এটা হচ্ছে 2, তাহলে 2 এর উপরে স্কোয়ার করলে তো হচ্ছে 4 হবে। সো এরকম আর কি। তো এখানে হচ্ছে সিডি পুরোটা হচ্ছে একটা দৈর্ঘ্য হিসেবে আর কি চিন্তা চিন্তা মানে ক্যালকুলেট হইতেছে এখানে। তাহলে এখান থেকে দেখো, এখান থেকেও কি আমি সিমিলার জিনিসটাই কি পাই নাই? দেখো এটার মতো যদি আমি এটাকে যদি সাজাই, তাহলে হচ্ছে এই যে বিসি যেহেতু প্লাস আছে, এটাকে আমি আগে লিখলাম মাইনাস 2, এখানে গুণ আকারে আছে, সো আমি এটাকে একটু এইভাবে করে লিখলাম, প্লাস হচ্ছে কি সিডি স্কোয়ার। জাস্ট দেখো এইভাবে হচ্ছে সাজানোর জন্য লিখছি। উভয় চিত্র হতে পাই, কি পাই? বিডি স্কোয়ার ইকুয়ালস টু বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি প্লাস হচ্ছে সিডি স্কোয়ার। উভয় চিত্র হতে আমরা এই জিনিসটা হচ্ছে পেয়ে থাকি। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই বিডি স্কোয়ারের যে মানটা আছে এটাকে আমরা হচ্ছে এই 2 নঙে বসাই দিব। এখন আমরা এখান থেকে হচ্ছে লিখে দিব হচ্ছে, এটাকে ধরো, এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন এখান থেকে হচ্ছে 3 নং হতে প্রাপ্ত বিডি স্কোয়ারের মান 2 নঙে বসিয়ে পাই। সো এখন এটাকে যদি হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে এই যে উপর দিয়ে একটু লিখি। সো বুঝো, আমি হচ্ছে একটা জায়গার মধ্যে পুরাটা রাখতে চাইতেছি, দেখে জায়গা শর্ট পড়তেছে। সো এখন আমরা যদি হচ্ছে এই মানটুকুকে যদি হচ্ছে এই 2 নঙে যদি বসাই দেই, এই বিডির জায়গাটার মধ্যে যদি বসাই দেই, তাহলে আমার কি আসবে? এ বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে বিডি এর মান হচ্ছে কি বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি প্লাস হচ্ছে সিডি স্কোয়ার প্লাস হচ্ছে এডি স্কোয়ার। এই যে এডি স্কোয়ারটা রয়ে গেছিল, এই যে একটু দেখো, এই যে এবি স্কোয়ার ইকুয়ালস টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এই বিডি স্কোয়ারের মান এই পুরাটুকুকে আমি এই যে এখান থেকে এই পর্যন্ত বসাইছি, তারপর এখানে হচ্ছে এডি স্কোয়ার বাকি ছিল, এডি স্কোয়ারটা বসাই দিছি। এখন দেখো তো 1 নংয়ের মধ্যে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার কি দেওয়া আছে? এই যে এই অংশটুকুর পরিবর্তে আমরা হচ্ছে লিখে দিতে পারি বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু হচ্ছে সিডি প্লাস হচ্ছে এসি স্কোয়ার। দ্যাট মিনস হচ্ছে এই যে দেখো আমার প্রমাণের মতো হচ্ছে, প্রমাণের মধ্যে আমার কি দেওয়া ছিল? প্রমাণ এটাই করতে বলছিল। সুতরাং এবি স্কোয়ার ইকুয়ালস টু বিসি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার মাইনাস হচ্ছে 2bc ইন্টু হচ্ছে সিডি, এটাই আমার প্রমাণ ছিল। সো এখান থেকে লিখে প্রমাণিত। এ হচ্ছে আমার 4 নাম্বার উপপাদ্য। এই 3 আর 4 উপপাদ্য দিয়ে হচ্ছে যে তুমি বেশ কয়েকটা হচ্ছে অনুশীলনীর প্রশ্ন সলভ করে ফেলতে পারবা। সো আমরা আগে হচ্ছে ওই রিলেটেড যেগুলো হচ্ছে দিয়ে 3 আর 4 দিয়ে পিথাগোরাস দিয়ে সম্ভব, আমরা আগে ওইগুলো হচ্ছে সলভ করে ফেলবো। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা হচ্ছে যেই 2টা উপপাদ্য শিখছি, উপপাদ্য 3 এবং উপপাদ্য 4, এটা দিয়ে অনুশীলনীর 1 নাম্বারটা আর 2 নাম্বারটা হচ্ছে সলভ করা সম্ভব। সো দেখো কিভাবে, এখানে দেওয়া আছে কোন এবিসি এর কোন বি হচ্ছে 60 ডিগ্রি, প্রমাণ করো যে এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস এবি ইন্টু বিসি। এখানে কিন্তু 2 দেওয়া নাই, ঠিক আছে? সো এখানে একটু ট্রিক্স হয়েছে, এটা দেখা মাত্র অনেকে হচ্ছে উপপাদ্য 3 মনে করে হচ্ছে করা শুরু করবে, বাট এটা কিন্তু উপপাদ্য 3 না, সরি উপপাদ্য 4 না। তো এখন এখান থেকে হচ্ছে আমাদের কি করতে হবে? একটা এবিসি একটা ত্রিভুজ বলছে, এখানে একটাই বলছে, তো আমরা একটা ত্রিভুজই আঁকবো। তো ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে ধরে নিলাম এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, আর এইটা হচ্ছে আমার 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখন 4 নম্বর উপপাদ্যটা কি ছিল মনে আছে তো? লম্ব বিক্ষেপের একটা ব্যাপার ছিল। আর লম্ব বিক্ষেপ কেমনে আঁকতে হয়? লম্ব বিক্ষেপ হচ্ছে যে এই বাহুটা থেকে আমি কি করব, এই বাহুটা থেকে আমি একটা লম্ব আঁকবো। তাহলে লম্ব আঁকার সাথে সাথে হচ্ছে আমার কি হয়ে যাবে? লম্ব অভিক্ষেপ তৈরি হয়ে যাবে।
কার লম্ব বিক্ষেপ তৈরি হবে? সূক্ষ্মকোণ যেটা আছে সেটার লম্ব বিক্ষেপ, সূক্ষ্মকোণের যে বাহুটা আছে এটার। তো এখন এখান থেকে আমরা কি লিখবো? আমরা এখান থেকে লিখবো হচ্ছে এটা হচ্ছে সাধারণ নির্বাচন দিবা, এরপরে এখান থেকে হচ্ছে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনের মধ্যে হচ্ছে যে যা আছে তাই শুধু তুলে দিবা। এখান থেকে লিখে দিবা হচ্ছে যে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি ইকুয়ালস টু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে হচ্ছে প্রমাণ করতে হবে যে AC স্কয়ার ইকুয়ালস টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার মাইনাস AB ইন্টু হচ্ছে BC। এখন এখান থেকে আমার একটু অঙ্কন করতে হবে, অঙ্কন লিখতে হবে, কারণ এর আগের ম্যাথের মধ্যে হচ্ছে আমার লম্ব বিক্ষেপের কথা বলা ছিল দেখে লম্ব বিক্ষেপ আগে বিশেষ নির্বাচনই করে নেওয়া লাগছে। তো এখান থেকে আমি কি লিখবো হচ্ছে এ বিন্দু থেকে BC এর উপর AD লম্ব আঁকি। সো এবার হচ্ছে আমার প্রমাণের মধ্যে আগে আমি একটা কাজ করতে হবে, ত্রিভুজ ACD সমকোণী ত্রিভুজের কোণ ADC, কোণ কিভাবে দেয় জানো তো? যেটাকে হচ্ছে যেখানে কোণ উৎপন্ন হয়েছে ওই অ্যালফাবেটটাকে হচ্ছে মাঝখানে রাখতে হয়। সো ADC হচ্ছে এক সমকোণ, ADC এক সমকোণ। তাহলে হচ্ছে তুমি এখানে কি লিখবা? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাবো? এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রির অপোজিটে অতিভুজ AC স্কয়ার আর হচ্ছে অপর দুই বাহুর বর্গ AD স্কয়ার প্লাস হচ্ছে CD স্কয়ার। ঠিক আছে, এখন এখান থেকে হচ্ছে তুমি এরপর হচ্ছে কি লিখবা? এইবার হচ্ছে উপপাদ্য 4 যেটা তুমি আছে সেটাকে তুমি ডিরেক্ট লিখতে পারবা না যে উপপাদ্য 4 হতে পাই। পরীক্ষার খাতায় এটা লিখলে কিন্তু অনেক স্যারই হচ্ছে একবারে কেটেই দিবে। উপপাদ্য 4 লেখা যাবে না, উপপাদ্য 4 এর সাধারণ নির্বাচন পুরোটা লিখতে হবে। সো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে ভালো নাম্বার পাওয়ার জন্য। তাহলে এখান থেকে লিখবো কি? যে আমরা জানি যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা যে কোনো একটি বাহু ও তার উপর অপরটির অঙ্কিত লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়ত ক্ষেত্রের
ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। জাস্ট তুমি হচ্ছে চিত্রটাকে চিন্তা করবা, কি কি ছিল? সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র আর অপর দুইটা বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এরপরে কি নিছিলাম? যে কোনো একটা বাহু আর হচ্ছে এই যে বাঁকা বাহুটা ছিল এটার লম্ব বিক্ষেপ, ওইটা দ্বারা যে অঙ্কিত আয়তক্ষেত্র হয়েছিল সেটার হচ্ছে দ্বিগুণ অপেক্ষা হচ্ছে দ্বিগুণ পরিমাণ হচ্ছে কম হবে সমষ্টি অপেক্ষা। সো এই জিনিসটা হচ্ছে তুমি অবশ্যই লিখে নিবা, ঠিক আছে? আর এইটাকে লিখে নেওয়ার আগে আমরা একটু আরেকটা জিনিস উপর দিয়ে একটু লিখে নিতে হবে, সেটা হচ্ছে ত্রিভুজ ABCA কোণ ABC সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ, সরি এই লাইনটা আমার আগে লিখে নিতাম, আমি হচ্ছে যে এটা একটু আগে লিখে নিবা, তারপরে হচ্ছে এই কথাটাকে হচ্ছে লিখে নিবা, বা তুমি পরেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। সো আগে লিখে নিলে আর কি বেটার। সো এটা লিখবা, তারপরে হচ্ছে এরপরে এই কথাটা লিখে এইবার হচ্ছে যে তুমি লিখে দাও, অথবা তুমি হচ্ছে সূত্র লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে পুরাটা লিখে দিবা। সো এটা করার চেয়ে আগে লিখে নেওয়াটা বেটার, যেহেতু একটু বড় আর কি এই সাধারণ নির্বাচনটা। তাহলে কি ছিল? এই যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু, তাহলে এইটার সূক্ষ্মকোণ, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে AC। সো তাহলে হচ্ছে এটা হচ্ছে কি ছিল? AC স্কয়ার ইকুয়ালস টু অপর দুই বাহু, এই যে AB আর কি বাকি আছে? BC বাকি আছে, তাহলে AB স্কয়ার প্লাস হচ্ছে BC স্কয়ার মাইনাস, এরপরে হচ্ছে কি হবে? যে কোনো একটা বাহু, তাহলে কোন বাহুটা নিব? BC বাহু আছে আর AB বাহু আছে, AB বাহুর তো লম্ব বিক্ষেপ হয়ে গেছে, তো দ্যাট মিন্স বাকি আছে BC বাহু, তাহলে BC বাহু আর হচ্ছে কে এই AB এর লম্ব বিক্ষেপ, AB এর লম্ব বিক্ষেপ কে? AB এর লম্ব বিক্ষেপ হচ্ছে BD, তাহলে AB এর লম্ব বিক্ষেপ হচ্ছে BD আর এখানে হচ্ছে 2 দিয়ে দিব। নাইস। এখান থেকে হচ্ছে তুমি বলে দিবা যে ত্রিভুজ ABC এর ABC হচ্ছে সূক্ষ্মকোণ এবং BC এর উপর AB বাহুর লম্ব অভিক্ষেপ BD। জাস্ট এই লাইনটুকু আগে হচ্ছে লিখে নিবা, সরি একটু হিজিবিজি হয়ে গেছে, বাট এইভাবে করে হচ্ছে তুমি লিখলে পুরোটা একটু গুছানো হবে। সো আগে আমি বলে দিলাম যে লম্ব বিক্ষেপ কোনটা কি, তাহলে হচ্ছে এখান থেকে পরে তুমি জাস্ট বসায় দিবা। ফাইন, তাহলে আমার এখান থেকে হচ্ছে এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন এখানে দেখো, এখানে কিন্তু হচ্ছে 2টা নাই, বাট আমার এখান থেকে কিন্তু 2 আসছে, আবার এখানে হচ্ছে AB আছে, আমার এখানে আছে হচ্ছে BC আসছে আর BD আছে, আর এখানে কিন্তু AB আছে। তাহলে এখন হচ্ছে আমার একটু এটার মধ্যে একটু চেঞ্জ করতে হবে। সেই চেঞ্জটা কি? তোমরা ত্রিকোণমিতির মধ্যে পড়ে আসছো, তোমরা ত্রিকোণমিতিতে হচ্ছে পড়ে আসছো যে কজের সূত্র, সাইনের সূত্র, ডিগ্রির সূত্র ত্রিকোণমিতির মধ্যে পড়ে আসছো। যদি পড়ে নাও থাকো তাও হচ্ছে যে একটু জেনে রাখো, এরকম হচ্ছে কজ হচ্ছে ত্রিকোণমিতির একটা অনুপাতের মান, মানে কজ দিয়ে থাকে, কজ সাইন এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো কজের ক্ষেত্রে হচ্ছে কি হয়, একটা ছন্দ আকারে মাথায় রাখতে পারো যে কবরে ভূত অনেক, সো কবর দিয়ে বোঝায় আর কি কজ। তাহলে কস থিটা, থিটা হচ্ছে কোণ থাকবে, কোণের মান থাকবে, ভূত মানে হচ্ছে ভূমি আর অনেক মানে হচ্ছে অতিভুজ। বুঝতে পারছো? সো এইভাবে করে হচ্ছে তুমি এইভাবে লিখতে পারো। এখন আমরা যদি এখন এইটা অ্যাপ্লাই হয় শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দিয়ে হচ্ছে যে তুমি এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারো। এখন দেখো তো, আমার এখানে 60 ডিগ্রি দেওয়া আছে এই পাশের এই কোণটাকে, তাহলে আমি কোন সমকোণী ত্রিভুজটাকে ধরবো? এই যে ABD এই সমকোণী ত্রিভুজটাকে ধরবো। তাহলে আমি যদি এরপরে এখানে হচ্ছে যে যদি লিখি যে ত্রিভুজ ABD সমকোণী ত্রিভুজে কোণ B ইকুয়ালস টু হচ্ছে 60 ডিগ্রি, এবং
আমরা ফার্স্টেই এই ভিডিওর ফার্স্টেই আমরা হচ্ছে ভূমি কোণটা, লম্ব কোণটা, অতিভুজ কোণটা এগুলাকে আইডেন্টিফাই করা হচ্ছে দেখছিলাম। সো এটা যদি হচ্ছে কোণ হয় তাহলে তার বিপরীত বাহু যেটা আছে এটা হচ্ছে লম্ব, তার হচ্ছে কি হবে 90 ডিগ্রির অপোজিটে হচ্ছে অতিভুজ, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি হচ্ছে কে? ভূমি হচ্ছে আমার ভূমি বিডি এবং অতিভুজ হচ্ছে এবি। তাহলে সুতরাং হচ্ছে cos কোণ বি ইকুয়ালস টু, এই কোণটাকে যদি ধরি তাহলে হচ্ছে আমার ভূমি ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে আমার কে এবি। এরপর হচ্ছে cos 60 ডিগ্রি ইকুয়ালস টু বিডি ডিভাইডেড বাই এবি। এখন cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। কিভাবে আমরা জানি? মুখস্থ করতে পারো অথবা হচ্ছে ক্যালকুলেটরের মধ্যে বসায় দিতে পারো। ক্যালকুলেটরের মধ্যে হচ্ছে তুমি যদি বসিয়ে দাও যে ক্যালকুলেটরের মধ্যে যদি বসায় দাও যে cos, দেখবা cos আর হচ্ছে 60 দিয়ে ইকুয়াল দিলেই দেখবা যে হাফ চলে আসছে বা 0.5 চলে আসছে, এমনটা চলে আসে। তাহলে এখন আমরা এখান থেকে এই অংশটুকু পেলাম। তাহলে সুতরাং আমরা যদি শুধু এবিটাকে এই পাশে গুণ আকারে দিয়ে দেই তাহলে আমাদের এখান থেকে কি আসবে? হাফ এবি ইকুয়ালস টু হচ্ছে বিডি। দ্যাট মিনস সুতরাং বিডি ইকুয়ালস টু হচ্ছে হাফ এবি। ফাইন, এতটুকু আমরা বের করে নিলাম যাতে করে আমি এই বিডি এর মানটাকে আমি এখানে বসাইতে পারি। সো এই পর্যন্ত আই থিঙ্ক লেখা হয়েছে। তোমরা এটা লিখবা, লেখার পরে এটা নিচেই এই অংশটুকু হচ্ছে লিখে দিবা নিচে নিচে। বুঝতে পারছো? সো এখন আমাদের হচ্ছে কি করতে হবে? আমাদের এখন এখান থেকে বিডি এর মানটা বসাইতে হবে। কোথায়? বিডি এর মানটা বসাইতে হবে 2 নং এ। তাহলে তুমি চাইলে এখান থেকে হচ্ছে বসিয়ে দাও হচ্ছে এটাকে 3 নং দিয়ে দাও। আর এখানে কিন্তু 1 নং আছে, সো আমি এতটুকু মুছলাম না, আমি বিশেষ নির্বাচনের পার্টটুকু মুছলাম। সো এখন এখান থেকে হচ্ছে লিখে নিবা হচ্ছে কি 2 নং হতে পাই। 2 নং হতে পাই কি এসি স্কয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার মাইনাস 2 ইন্টু হচ্ছে বিসি ইন্টু বিডি এর জায়গায় আমি বসাই দিব হচ্ছে হাফ এবি। তাহলে এই 2 আর এই 2 বাদ চলে যাবে। তাহলে দেখো তো বের হয়ে গেল না? এবি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার মাইনাস হচ্ছে এবি ইন্টু হচ্ছে বিসি। আচ্ছা তাহলে আমাদের মনে হয় এই পোর্শনটুকুর দরকারই নেই, এইটুকুর দরকারই নেই। প্রথমে হচ্ছে যে অংশটুকু করছিলাম এই যে অর্থাৎ সমীকরণ 1, এই সমীকরণ 1 এর প্রয়োজনই নেই। তুমি হচ্ছে প্রমাণ থেকে এখান থেকেই শুরু করবা। প্রথম অংশটুকু হচ্ছে কেটে দাও। আমি ভাবছিলাম হয়তো লাগতে পারে, বাট লাগে নাই, প্রমাণ যেহেতু হয়ে গেছে। তাহলে এখান থেকেই হচ্ছে প্রমাণ। ওই প্রথম অংশটুকু হচ্ছে ত্রিভুজ এসিডি এর পিথাগোরাসের সূত্র ফেলে ওই অংশটুকু করার দরকার নাই। সো তুমি হচ্ছে এখান থেকেই শুরু করবা। প্রমাণটা শুরু হবে এখানে। প্রথমে লিখবো হচ্ছে ত্রিভুজ এবিসি এ কোণ এবিসি সূক্ষ্মকোণ এবং বিসি এর উপরে এবি বাহুর লম্ব অভিক্ষেপ বিডি। তারপরে হচ্ছে উপপাদ্য 4 যেটা আছে সেটা সাধারণ নির্বাচন লিখবা, লিখে উপপাদ্য 4 এর যে প্রমাণ করছো সেটাকে লিখবা। তারপরে হচ্ছে এখানে সমকোণী ত্রিভুজের মধ্যে কোণ 60 ডিগ্রি ধরে cos ধরে, cos কেন নিছি? কারণ cos নেওয়ার কারণটা হচ্ছে আমার এখান থেকে বিডি এর মানটা বের করতে হবে এবি এর মাধ্যমে। তাহলে এখান থেকে আমার ভূমি আর অতিভুজ ধরে করতে হবে, আর ভূমি আর অতিভুজ হচ্ছে cos আছে। তো cos দিয়ে হচ্ছে আমাদের এতটুকু করতে হবে, করে এই বিডি এর মানটাকে আমি হচ্ছে এখানে হচ্ছে বসাই দিব। এটাকে আমি 1 নাম্বার দিলাম আর এটাকে আমি হচ্ছে 2 নাম্বার দিলাম। সরি একটু ঝামেলা হয়ে গেছে। সো এখান থেকে হচ্ছে 1 নং হতে পাই। সো এই জিনিসটা হচ্ছে তুমি করে ফেলবা, তাহলেই হচ্ছে তোমার ম্যাথটা ডান। ছোট ছোট, আমি শুধু ওই অংশটুকু, উপরের অংশটুকু না করলে ওই অংশটুকু পুরোটাই তুমি যদি বাদ দিয়ে দাও বাস, ওইটা দরকার নেই। আচ্ছা, তো আমরা হচ্ছে সেকেন্ড উপপাদ্যটার মধ্যে যাই। ওইটার মধ্যে হচ্ছে বলা আছে কি? ওইটার মধ্যে বলা আছে যে ত্রিভুজ এবিসি এর মধ্যে হচ্ছে কোণ বি হচ্ছে 120 ডিগ্রি, 2 নাম্বারটার মধ্যে।
দেওয়া আছে হচ্ছে 120 ডিগ্রি প্রমাণ করতে বলছে এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এখানে দেওয়া আছে প্লাস দেওয়া আছে, আগেরটার মধ্যে মাইনাস ছিল 60 ডিগ্রি ছিল, এখন হচ্ছে 120 ডিগ্রি দেওয়া আছে। তো এখন সিমিলার ভাবে হচ্ছে আমরা কি করব, প্রথমে হচ্ছে এটা সাধারণ নির্বাচন, পরে হচ্ছে একটা 120 ডিগ্রি হচ্ছে কোণ বি আঁকবো, একে ফেলো, এই যে এখানে এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি, তাহলে এটা হচ্ছে আমার 120 ডিগ্রি। ওকে ফাইন। তো এখন এখান থেকে হচ্ছে আরেকটা কাজ কি করতে হবে, অবশ্যই লম্ব অভিক্ষেপ এঁকে নিতে হবে। সো এখান থেকে হচ্ছে আমরা লম্ব অভিক্ষেপ এঁকে নিলাম, বিসি এর বর্ধিতাংশের উপরে সিবি এর বর্ধিতাংশের উপরে হচ্ছে আমরা কি আঁকবো, এডি হচ্ছে একটা লম্ব এঁকে নিলাম। এখন এখান থেকে হচ্ছে বিশেষ নির্বাচন, কি লিখবে, বিশেষ নির্বাচন, নট নির্বাচন আবার। সো এখান থেকে লিখে নিবা হচ্ছে দেওয়া আছে যা বলা আছে তাই, এ বি সি এর কোণ বি ইকুয়ালস টু হচ্ছে 120 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এবি ইন্টু হচ্ছে বিসি। সো এবার এখানে আমার কি করতে হবে, অঙ্কনের মধ্যে হচ্ছে বলে দিব এ বিন্দু থেকে সিবি এর বর্ধিতাংশের উপর এডি লম্ব আঁকি, এবি লম্ব আঁকি। এখন প্রমাণের মধ্যে হচ্ছে এখান থেকে আমরা কি লিখবো যে এবিসিএ কোণ, এবিসি হচ্ছে সূক্ষ্ম কোণ না, কিন্তু এখন এটা কি স্থূল কোণ, এবং হচ্ছে এখান থেকে কি বিসি এর উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ, বিসি এর উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ হচ্ছে বিডি। তো এখন আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে আমরা জানি স্থূলকোণী ত্রিভুজের স্থূল কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা সমষ্টি না, ক্ষেত্রফল ও যে কোনো একটি বাহু এবং তার উপর অঙ্কিত লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। সবগুলার হচ্ছে সমষ্টি। এটা ছিল উপপাদ্য কত 3 স্থূলকোণের যেটা ছিল। সো তখন হবে কি এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। এখন এখান থেকে হচ্ছে স্থূলকোণ কোনটা, স্থূলকোণ ছিল হচ্ছে কি, স্থূলকোণ হচ্ছে আমার এইটা, তাহলে তার বিপরীত বাহু হচ্ছে এইটা, এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2bc ইনটু হচ্ছে বিডি। আচ্ছা, এর আগেরটার মধ্যে হচ্ছে আমি কি লিখছিলাম, এখানে এবি লিখছিলাম কিনা আমি জানি না। সো বিসি বাহুর উপরে হচ্ছে আগেরটার মধ্যে হচ্ছে ঠিক আছে। সো এখন এখান থেকে হচ্ছে কি করব আমরা, তাহলে হচ্ছে এখান থেকে এবি বাহু যদি আমি নেই, তাহলে এবি বাহুর লম্ব বিক্ষেপ, সরি আমি এখান থেকে এসি কেন লিখলাম, এটা হচ্ছে এবি বাহুর লম্ব বিক্ষেপ, কারণ দুইটা বাহুর মধ্যে এটা হচ্ছে চলে গেছে, সো এটা বাদ, অপর দুইটা বাহু আছে, তাহলে এইটারই লম্ব বিক্ষেপ হচ্ছে বিডি।
তাহলে এখন এখান থেকে তুমি কি করবে, উপপাদ্য তিনটাকে লিখে দিবা, এরপরে হচ্ছে এসি স্কয়ার প্লাস হচ্ছে এবি স্কয়ার, এই যে এটা হচ্ছে কোণ স্থূলকোণ, এটা বিপরীত বাহু হচ্ছে এসি, তাহলে এসি স্কয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইনটু বিডি। সো এতটুকু পর্যন্ত হচ্ছে আমরা লেখা শেষ, এই পর্যন্ত হচ্ছে তুমি করে ফেলবা। সেম ভাবে এখন একটা কাজ করতে হবে, এতটুকু অংশ কিন্তু থাকবে, মজার জিনিস হচ্ছে এতটুকু অংশ থাকবে, শুধু এর আগে তোমার যে কাজটুকু করে নিতে হবে, তোমার এখান থেকে বলে নিতে হবে যে যেহেতু যেহেতু এখান থেকে তুমি বলে নিতে পারো হচ্ছে এখানে কোণ এ বি সি প্লাস কোণ এ বি ডি ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। কিভাবে হলো? সো দেখো এখান থেকে এই যে এইটা হচ্ছে এই পুরাটুকুকে যদি আমি ধরি তাহলে এটাকে বলা হয় এক সরল কোণ। মনে আছে ছোটবেলায় পড়ছিলাম, এই যে এরকম পুরা, এটাকে বলা হয় এক সরল কোণ। আর সরল কোণটা কত হয়? সরল কোণটা হয় হচ্ছে 180 ডিগ্রি হয়। এলাকার মধ্যে কি চোর আসছে নাকি? এত জোরে জোরে মাইক বাজাইতেছে, উফ। ওকে, সো এখন এখান থেকে আমরা যদি এটার মানটাকে বসাই দেই, এই যে এ বি সি এটার মান হচ্ছে 120 ডিগ্রি প্লাস হচ্ছে কোণ এ বি ডি ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি, তাহলে বা কোণ হচ্ছে এ বি ডি ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। ওফ, অনেক কষ্টে। সো তোমরা কি করবা, এতটুকু করবা, এতটুকু করার পরে এটার নিচে হচ্ছে আগে এই পোর্শনটুকু হচ্ছে লিখবা। যদি হিজিবিজি লাগে আমি একটু আলাদা করে দেই, নাহলে আমার বারবার একই জিনিস হচ্ছে লিখতে হবে। এই যে এইটা, সো এই অংশটুকু হচ্ছে আগে একটু লিখে নিবা, তারপরে হচ্ছে তুমি বলে দিবা যে এ বি ডি সমকোণী ত্রিভুজের মধ্যে এইখানে এই যে কোণ বি যেটা আছে এটা হচ্ছে 60 ডিগ্রি, অথবা তুমি বলে দিতে পারো কোণ এ বি ডি ইকুয়ালস টু হচ্ছে 60 ডিগ্রি, যার ভূমি হচ্ছে এবিডি হচ্ছে 60 ডিগ্রি আর ভূমি হচ্ছে বিডি এবং হচ্ছে অতিভুজ হচ্ছে এবি। মিলে গেছে। তাহলে হচ্ছে cos কোণ এবিডি ইকুয়ালস টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এভাবে তুমি করে ফেলবা, করে ফেললে তুমি বিডি ইকুয়ালস টু হচ্ছে হাফ এবি পেয়ে যাবা। এতটুকু পর্যন্ত ঠিক আছে? একটু খাতার মধ্যে সুন্দর করে একটু তুলে নাও। সো আমি এটাকে আবার করে দিচ্ছি, কারণ হচ্ছে আগের ম্যাটটার মধ্যে হচ্ছে আমি একটু এক্সট্রা জিনিস করে ফেলছিলাম, শুধু শুধু দরকার ছিল না, তারপরে হচ্ছে যে ওইটা করার দরকার নেই, আগের টুকুর মধ্যে ওই উপরের টুকু করার দরকার নেই, এখান থেকেই যেমন আগেরটা শুরু করবা এটাও এখান থেকেই শুরু করবা। বিসি বাহুর উপর না, বিসি বাহুর, আচ্ছা বিসি বাহুর উপর, এবি বাহুর লম্ব বিক্ষেপ বিডি। দ্বিগুণের সমষ্টির সমান। ঠিক আছে, ঠিক আছে, নাইস। সো এখন তোলা শেষ। এবার দেখো, এবার আমরা বাকি কাজটুকু কি করব, আবার আগের মতোই আমরা হচ্ছে 1 নং থেকে 1 নং এর মধ্যে হচ্ছে কি করব, বসায় দেব। তাহলে এখান থেকে আবার এখানে দিব হচ্ছে 1 নং হতে পাই কি এসি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে এবি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার প্লাস 2bc ইন্টু হচ্ছে বিডি। বিডি এর মান কত পাইছি, হাফ এবি। তাহলে 2 2 কাটা, তাহলে সুতরাং হচ্ছে এসি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস বিসি ইন্টু এবি বা এবি ইন্টু বিসি, যাই হোক এটাই হচ্ছে প্রমাণিত। সো এতটুকু আগেরটা, আর এটা হচ্ছে হুবহু সেম। একটা হচ্ছে উপপাদ্য 4 দিয়ে করতে হবে, একটা উপপাদ্য 3 দিয়ে করতে হবে।
সো এখন কোনটা কিভাবে করবা, যখন 90 ডিগ্রি যেতে বেশি থাকবে স্থূলকোণ থাকবে তখন তুমি হচ্ছে স্থূলকোণ দিয়ে করবা, যখন হচ্ছে 90 ডিগ্রি যেতে কম থাকবে সূক্ষ্মকোণ থাকবে তখন সূক্ষ্মকোণই যেই সূত্রটা আছে উপপাদ্য 4 সেটা দিয়ে করবা। সো এই দুইটা দিয়ে হচ্ছে করতে হবে, সাথে করে আমার শুধুমাত্র এক্সট্রা করতে হবে এই কজের পোর্শনটুকু করতে হবে। সো কজের পোর্শনটুকু আমি বলে দিলাম যে কজ কিভাবে করতে হবে, কজ 60 ডিগ্রি নিতে হবে, ভূমি আর অতিভুজ বের করতে হবে। তাই সো এর জন্য হচ্ছে কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অনেক, এটা দিয়ে মাথায় রাখতে পারো। সাইনের ক্ষেত্রে হচ্ছে সাগরে লবণ অতি, ট্যানের ক্ষেত্রে হচ্ছে টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত মানে হচ্ছে ট্যান, লম্ব বাই ভূমি। সাগরে লবণ অতি মানে হচ্ছে কি সাইন, সাগরের লবণ, লবণ মানে লম্ব, অতি মানে অতিভুজ। সো এরকম করে আর কি ত্রিকোণমিতির গুলো আর কি মনে রাখে ছন্দ দিয়ে। সো যে যেভাবে ইচ্ছা সেভাবে মনে রাখতে পারো। সো এইভাবে করে হচ্ছে তুমি 1 আর 2 দুইটা এক্সারসাইজের দুইটা ম্যাথ আমরা করে ফেলতে পারি। এই দুইটা বেশ কয়েকবার হচ্ছে বোর্ডে আসছে, 20 সালে আর 19 সালের মধ্যে মনে হয় আসছিল। ঠিক আছে, থ্যাংক ইউ।